মার্কিন রাডার ফাঁকি দিয়ে ইরানের F-5 যুদ্ধ বিমানের তাণ্ডব, প্যাট্রিয়ট মিসাইলের আত্মঘাতী নাটক, 50 ফুটের নিচে ডেথ রাইড, কুয়েতের মার্কিন ঘাঁটিতে পারস্যের সিংহের অবিশ্বাস্য অপারেশন। মার্চের এক ভোরের আকাশ তখনও পুরো অন্ধকার। কুয়েতের ক্যাম্প বুয়েন মার্কিন সামরিক ঘাঁটির ওপর দিয়ে বয়ে যাচ্ছিল ঝোড়ো হাওয়া। পেন্টাগনের জেনারেলরা ভাবতেও পারেননি সেই অন্ধকার চিরে ধেয়ে আসছে যমদূত। মার্কিন প্রযুক্তির সব অহংকার চূর্ণ করতে আকাশ কাঁপিয়ে ধেয়ে আসছে ইরানের F-5 ফাইটার জেটের এক ঘাতক বহর। ওয়াশিংটনের বিলিয়ন ডলারের রাডার নেটওয়ার্ক সম্পূর্ণ অন্ধ। মাটির বুক ঘেঁষে মৃত্যুর সাথে লুকোচুরি খেলে পারস্যের সিংহরা রচনা করতে যাচ্ছে এক অবিশ্বাস্য সামরিক ইতিহাস। এই অভিযানের মূল মন্ত্র ছিল একটি অকল্পনীয় দুঃসাহস। মার্কিন প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম আর এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং সিস্টেমের চোখ এড়ানো সাধারণ কোনো কাজ ছিল না। তাই ইরানি পাইলটরা বেছে নিলেন এক আত্মঘাতী পথ। তারা বিমান চালাচ্ছিলেন মাটি থেকে মাত্র 50 ফুটেরও কম উচ্চতায়। পরিস্থিতি এমন ছিল যে পথের বৈদ্যুতিক তারের নিচ দিয়েও দাপিয়ে বেরিয়েছে এই ফাইটার জেটগুলো। যোগাযোগের ক্ষেত্রে বজায় রাখা হয়েছিল সম্পূর্ণ রেডিও সাইলেন্স। কোনো বার্তা নেই, কোনো সংকেত নেই, নিশ্চুপ ঘাতকের মতো এগুলো। সমুদ্রের ওপর দিয়ে যাওয়ার সময় জাহাজের নাবিকেরা স্রেফ হা হয়ে তাকিয়েছিলেন, কারণ যুদ্ধ বিমানগুলো জাহাজের মেইন ডেক থেকেও নিচু দিয়ে উঠছিল। মার্কিন রাডার তখনও আকাশের ওপরের স্তরে শত্রুর সন্ধান করছে, আর ইরান তখন মাটির সমান্তরালে এসে তাদের ঘরের দুয়ারে হানা দিয়েছে। ঘাঁটির কাছাকাছি পৌঁছতেই শুরু হলো অভিযানের চূড়ান্ত ও সবচেয়ে বিপজ্জনক পর্যায়। ইরানি পাইলটদের কাছে কোনো গাইডেড মিসাইল ছিল না, ছিল ফ্রি ফল বোমা। আর এই বোমার নিখুঁত লক্ষ্যভেদ নিশ্চিত করতে হলে শত্রুর এয়ার ডিফেন্স সিস্টেমের একদম মাথার উপর দিয়ে উড়ে যেতে হবে। পাইলটরা সেই মৃত্যুকূপের ভেতরেই ডাইভ দিলেন। মুহূর্তের মধ্যে নিস্তব্ধ মার্কিন ঘাঁটিতে নেমে এলো নরক। একের পর এক বোমা আঘাত হানলেও নির্দিষ্ট ও কৌশলগত লক্ষ্যবস্তুতে। বিস্ফোরণের তীব্রতা এত ভয়াবহ ছিল যে ক্যাম্পের ভেতরে পার্ক করে রাখা মার্কিন সামরিক হেলিকপ্টারগুলো মাটি ছেড়ে বাতাসে উল্টে গেল। সেকেন্ডের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হলো আমেরিকার অহংকার। ইরানি পাইলটদের এই অদম্য ও অতর্কিত কৌশলের সামনে মার্কিন ডিফেন্স সিস্টেম সেদিন পুরোপুরি অচল হয়ে পড়েছিল। ঘাঁটির ভেতরে তখন চরম বিশৃঙ্খলা আর আতঙ্ক। মার্কিন সেনারা বুঝতেই পারছিল না কোথা থেকে কি হয়ে গেল। আর এই চরম আতঙ্কের খেসারত মার্কিন বাহিনীকে দিতে হলো নিজেদের হাতেই। সম্পূর্ণ বিভ্রান্ত হয়ে পড়ে মার্কিন বাহিনীর নিজস্ব প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম। রাডারের গোলমালে তারা ইরানি বিমানকে টার্গেট করতে গিয়ে লক করে ফেলে নিজেদেরই আকাশযান। ফলাফল, আমেরিকার নিজস্ব ডিফেন্স সিস্টেমের আঘাতে তাদেরই 3টি অত্যাধুনিক যুদ্ধ বিমান আকাশেই ধ্বংস হয়ে ভূপাতিত হয়। নিজেদের ভুল সামলাতে যখন মার্কিন কমান্ডোরা হন্যে হয়ে ছুটছে, ঠিক সেই চরম উত্তেজনার মুহূর্তে ইরানি পাইলটরা চমৎকার ধোঁকা দেওয়ার কৌশল অবলম্বন করলেন। সফল মিশন শেষ করে তারা ডজ দিয়ে বেরিয়ে গেলেন শত্রু সীমা থেকে। প্রত্যাবর্তনের পথটিও সহজ ছিল না। চারপাশ থেকে তখন মার্কিন বিমান ধাওয়া করার চেষ্টা করছে, কিন্তু ইরানি পাইলটদের ক্ষুরধার বুদ্ধির কাছে মার্কিন রাডার নেটওয়ার্কের মায়াজাল ছিন্ন ভিন্ন হয়ে গেল। বিশ্বের 1 নম্বর সুপার পাওয়ার যুক্তরাষ্ট্র, যার সদর দপ্তর হোয়াইট হাউস, হাজার হাজার মাইল দূরে বসে একটা দেশ হুমকি দিচ্ছে যে তারা এমন মিসাইল বানাচ্ছে যা সরাসরি ওভাল অফিসের ছাদ খুঁড়ে ভেতরে ঢুকবে। শুধু তাই নয়, তারা ক্যামেরার সামনে বুক চিতিয়ে বলছে চোখের বদলে চোখ অনেক হয়েছে, এবার সরাসরি মাথা নেওয়া হবে। এই অবিশ্বাস্য কাণ্ডটাই ঘটিয়ে দেখিয়েছে ইরানের পার্লামেন্ট থেকে যে হুঙ্কার এসেছে তাতে পুরো ওয়াশিংটনের হাত পা কাঁপার জোগাড়। ইরানের একদল প্রভাবশালী সংসদ সদস্য সরাসরি তাদের দেশের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির কাছে একটি বিশেষ চিঠি পাঠিয়েছেন। এই চিঠির মূল দাবি, ইরানের সামরিক বাহিনীকে নির্দেশ দিচ্ছেন যেন তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা ও সক্ষমতা এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয় যা সরাসরি যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস পর্যন্ত পৌঁছাতে পারে। আইন প্রণেতারা সাফ জানিয়ে দিয়েছেন, আমরা আমাদের সামরিক বাহিনী ও প্রতিরক্ষা শিল্পকে ততদিন পর্যন্ত অন্ধের মতো সমর্থন দিয়ে যাব যতদিন না আমাদের মিসাইল খামেনির হত্যাকারীদের অফিস কক্ষে গিয়ে আঘাত হানছে। অর্থাৎ ইরান এখন আর রক্ষণাত্মক নেই। তারা ওয়াশিংটনকে স্পষ্ট বুঝিয়ে দিয়েছে, তোমরা যদি আমাদের নেতাদের ওপর পুরুষোচিত হামলা চালাও, তবে তোমাদের সবচেয়ে সুরক্ষিত বাংকারে বসেও তোমরা রেহাই পাবে না। এই চিঠিতে ইরানি সংসদ সদস্যরা মার্কিন নীতি নির্ধারকদের চরিত্র নিয়ে এক মারাত্মক সত্য তুলে ধরেছেন। তারা প্রয়াত বিতর্কিত মার্কিন অপরাধী জেফ্রি এপস্টেইনের প্রসঙ্গ টেনে বলেছেন, এই এপস্টেইন নেটওয়ার্কের অপরাধীরা কোনো আন্তর্জাতিক আইন বা নৈতিকতার তোয়াক্কা করে না। এরা চোরের খনি, এদের সাথে ভদ্রতার ভাষা খাটে না।
আর ঠিক এই কারণেই ইরান এখন এক নতুন রণকৌশল হাতে নিয়েছে। সংসদ সদস্যরা হুঙ্কার দিয়ে বলেছেন, শত্রুদের জেনে রাখা ভালো, চোখের বদলে চোখ নেওয়ার দিন শেষ। এবার অন্যায় করলে সরাসরি মাথা কেটে নেওয়া হবে। শুধু তাই নয়, 2015 সালের পারমাণবিক চুক্তির তিতকুটে অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরানি আইন প্রণেতারা স্পষ্ট করে দিয়েছেন যে মার্কিনীদের কোনো ফাঁকা প্রতিশ্রুতিতে তারা আর আঙুল চুষবে না বা বিশ্বাস করবে না, যতদিন না মধ্যপ্রাচ্য থেকে শেষ মার্কিন সেনা প্রত্যাহার হচ্ছে এবং যুদ্ধের সম্পূর্ণ ক্ষতিপূরণ আদায় হচ্ছে, ততদিন ইরান এক চুলও নড়বে না। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর IRGC এক ঐতিহাসিক বিবৃতি জারি করেছে। তারা বুক চিতিয়ে ঘোষণা করেছে যে পারস্য উপসাগরে মার্কিনীদের সমস্ত দাদাগিরি বন্ধ করে দেওয়া হয়েছে এবং শত্রুপক্ষকে এখন ইরানের তৈরি করা নতুন নিয়ম মেনে চলতে বাধ্য করা হচ্ছে। বিশেষ করে হরমুজ প্রণালীর স্মার্ট ব্যবস্থাপনা ও কৌশলগত নিয়ন্ত্রণ এখন পুরোপুরি ইরানের পকেটে। মার্কিন বাহিনী যতই আকাশ কুসুম কল্পনা করুক না কেন, হরমুজ প্রণালীর জলসীমানায় কারোর বিনা অনুমতিতে সূচক্র মেদিনী পাওয়ারও সুযোগ নেই। ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এবং খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স যৌথভাবে শেষ হুঁশিয়ারি দিয়ে বলেছে, তারা শত্রুকে সম্পূর্ণ ধ্বংস না করা পর্যন্ত এই প্রতিরোধ জারি রাখবে। ইরানের রকেট, পশ্চিমের কপাল পুড়ছে। ক্ষেপণাস্ত্র উড়ল সরাসরি ইসরায়েলের বুকে। এক ধাক্কায় কেঁপে উঠল গোটা মধ্যপ্রাচ্য। হতভম্ব হয়ে গেল ওয়াশিংটন, কারণ এই ইরানকে তারা দুর্বল ভেবেছিল, ভুল ভেবেছিল। যে ভুল হিসেব ভেঙে পড়ল বছরের পর বছর নিষেধাজ্ঞা, একের পর এক চাপ, ধারাবাহিক সামরিক উত্তেজনা। ইসরায়েলি যুক্তরাষ্ট্রের একটি অংশ মনে করেছিল তেহরান ভেঙে পড়বে, শুধু একটু আরও চাপ দিলেই হবে। বৈরুতের দক্ষিণে হামলা হলো, হিজবুল্লাহর ঘাঁটিতে আঘাত পড়ল। ইরান চুপ করে থাকলো না, পাল্টা জবাব এলো সরাসরি ইসরায়েলের ভেতরে, দ্রুত, নির্ভুল, শক্তিশালী। সেই মুহূর্তে একটাই বার্তা গেল দুনিয়াকে, ইরানের সামরিক অবকাঠামো ভাঙেনি, বরং আরো শানিত হয়েছে। নতুন সমীকরণ। এতদিন ইসরায়েল একটা খেলা খেলে এসেছে, সিরিয়ায় মারো, লেবাননে মারো, ইরানের স্বার্থে আঘাত করো। জবাব আসতো কিন্তু সীমিত। এবার ছবিটা বদলে গেছে। লেবাননে হামলা হলে এখন সরাসরি ইসরায়েলের ভেতরে আগুন জ্বলতে পারে। এই অনিশ্চয়তাই এখন ইসরায়েলের সবচেয়ে বড় মাথা ব্যথা। বিশ্লেষকরা বলছেন, ইরান এই হামলায় শুধু অস্ত্র ছোড়েনি, ছুড়েছে একটি রাজনৈতিক বার্তা। হিজবুল্লাহ এখনো তেহরানে ছায়ায় আছে, সেই ছায়া সরেনি, বরং আরো গাঢ় হয়েছে। কাঁপছে মার্কিন ঘাঁটি। শুধু ইসরায়েলকে ঘিরে নয়, পারস্য উপসাগর জুড়ে বিশাল বিশাল মার্কিন ঘাঁটি। একসময় এগুলো ছিল আমেরিকার পেশির প্রদর্শনী, শক্তির প্রতীক। এখন সেই ঘাঁটিগুলোকে নিয়েই ঘুম হচ্ছে না ওয়াশিংটনের। কুয়েতে প্রায় 14,000 মার্কিন সেনা, কিন্তু সাম্প্রতিক সংঘাতে সেখানকার স্থাপনায় হামলা হলো। স্যাটেলাইট ছবিতে ধরা পড়ল ক্ষতির চিহ্ন। মার্কিন বাহিনী বলছে অধিকাংশ ক্ষেপণাস্ত্র ঠেকানো গেছে, কিন্তু প্রশ্নটা থেকেই গেল, আধুনিক ড্রোন আর ক্ষেপণাস্ত্রের যুগে এই বিশাল ঘাঁটিগুলো আদৌ কতটা নিরাপদ? ইন্টারসেপ্টর ফুরিয়ে আসছে, এখানেই সবচেয়ে ভয়ের কথাটা। ক্ষেপণাস্ত্র ঠেকাতে দরকার ইন্টারসেপ্টর। যুদ্ধের শুরুতেই দেখা গেল সেটা দ্রুত কমে আসছে। প্রতিটা ঘাঁটি পূর্ণ সুরক্ষা দিতে হলে লাগবে বিপুল অস্ত্র ভান্ডার। সেটা দীর্ঘমেয়াদে কঠিন, ব্যয়বহুল, প্রায় অসম্ভব। তাই কৌশল বদলাচ্ছে আমেরিকা। বড় স্থায়ী ঘাঁটির বদলে এখন ভাবনা চলছে ছোট, ছড়িয়ে ছিটিয়ে থাকা, দ্রুত সরানো যায় এমন ঘাঁটি নিয়ে। সৌদি আরবের লোহিত সাগর উপকূলে LSA জেনকিন্স ঘাঁটির গুরুত্ব হঠাৎ বেড়েছে সেই কারণে। ওমানের মডেলও আলোচনা, সেখানে বড় স্থায়ী ঘাঁটি নেই। চুক্তিতে বন্দর ও আকাশপথ ব্যবহারের সুযোগ আছে। সংঘাতে ওমান তুলনামূলক নিরাপদ থেকেছে। অনেকেই বলছেন ভবিষ্যতের পথ হয়তো এটাই। হরমুজ থেকে হুঁশিয়ারি। হরমুজ প্রণালীতে একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হলো। আমেরিকা পাল্টা হামলা চালালো ইরানের জাস্ক আর সিরি এলাকায়। টেলি যোগাযোগ টাওয়ার ক্ষতিগ্রস্ত হলো। ইরান চুপ থাকলো না। IRGC জানালো পাল্টা ড্রোন হামলা হয়েছে মার্কিন স্বার্থে। নৌবাহিনীও মাঠে নেমেছে। তারপর এলো সেই হুঁশিয়ারি, যা নড়িয়ে দিল সবাইকে। IRGC বলল পরবর্তী হামলার তালিকা তৈরি। সেই তালিকায় আছে মার্কিন ঘাঁটির F-35 যুদ্ধ বিমানের হ্যাঙ্গার, আছে জর্ডানের একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার। বার্তাটা পরিষ্কার, আরো বড় আঘাত আসতে পারে। শক্তির ভারসাম্য কি সত্যিই বদলাচ্ছে? একসময় মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি মানে ছিল অটল আধিপত্যের প্রতীক, আর সেই ঘাঁটিগুলোই ঝুঁকির কেন্দ্রবিন্দু। ইরান একটা কথা বারবার প্রমাণ করছে, শুধু প্রতিরোধ নয়, প্রয়োজনে পুরো আঞ্চলিক সমীকরণই বদলে দেওয়ার সক্ষমতা তাদের আছে। মধ্যপ্রাচ্যের মানচিত্রে নতুন শক্তির ছায়া পড়ছে, আর সেই ছায়ার নাম তেহরান। ইরানের পাশে রাশিয়া। আমেরিকা কি এবার দুই ফ্রন্টে আটকা পড়বে? যুদ্ধের ময়দানে একা লড়ছে না ইরান, পেছন থেকে কেউ আছে, শক্তিশালী, পরমাণু অস্ত্রধারী, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। সেই দেশটির নাম রাশিয়া।
শুরুটা কোথায়? হরমুজ প্রণালী। একটি মার্কিন সামরিক হেলিকপ্টার টহল দিচ্ছিল। হঠাৎ ড্রোন হামলা, হেলিকপ্টার ভূপাতিত। ট্রাম্প সরাসরি ইরানকে দোষী বললেন প্রতিশোধ নেওয়া হবে, কথা রাখলেন। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম ঘোষণা দিল বন্দর আব্বাস, কেশম দ্বীপ ও জাস এলাকায় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার স্টেশনে আঘাত করা হয়েছে। ইরান বলল, আমরা হেলিকপ্টার ভূপাতিত করিনি, কিন্তু চুপ করে বসে রইল না। মধ্যপ্রাচ্যের একাধিক দেশে থাকা মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল ইরানের সশস্ত্র বাহিনী। আগুনে আগুন, রাশিয়া মাঠে নামলো। এবার নড়ে চড়ে বসলো মস্কো। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে সরাসরি বললেন, ইরানের বিরুদ্ধে বিনা উস্কানিতে মার্কিন ইসরায়েলি আগ্রাসন চলছে। রাশিয়া অত্যন্ত উদ্বিগ্ন। শুধু উদ্বেগ নয়, দুই পক্ষকে সংযম দেখাতে বললেন। সামরিক হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানালেন, কিন্তু মনে রাখবেন, রাশিয়া যখন সংযম বলে তখন আসলে বলে আমেরিকা থামো। আল জাজিরা এই খবর বিশেষভাবে তুলে ধরেছে। রাশিয়া শুধু কথায় থামেনি, এটা নতুন কিছু নয়। যুদ্ধ শুরুর প্রথম দিন থেকেই রাশিয়া ইরানের পাশে। শুধু বিবৃতি নয়, গোয়েন্দা তথ্য দিয়েছে, প্রযুক্তি সহায়তা দিয়েছে, সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে। মার্কিন ইসরায়েল জোটের বিরুদ্ধে ইরান যতটুকু লড়তে পেরেছে তার পেছনে রাশিয়ার হাত আছে। এই সমর্থন না থাকলে ইরান কতদিন টিকত সেটা নিয়ে প্রশ্ন আছে। কেন রাশিয়া ইরানের পক্ষে? বিশ্লেষকরা সহজ করে বলছেন, ইরান আর রাশিয়ার একটাই শত্রু, আমেরিকা। দুই দেশই মার্কিন নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে। দুই দেশই পশ্চিমা নিষেধাজ্ঞার শিকার। দুই দেশই চায় মধ্যপ্রাচ্য থেকে মার্কিন প্রভাব সরে যাক। পুতিন আগে পরিষ্কার করে দিয়েছেন, মস্কো আর তেহরানের সম্পর্ক একটি কৌশলগত অগ্রাধিকার। মানে এটা শুধু বন্ধুত্ব নয়, এটা রণনীতি। এবার সেই রণনীতির হিসাবটা বুঝুক। ইরান যদি আমেরিকার কাছে হেরে যায় তাহলে মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্য আরো শক্তিশালী হবে। পরের টার্গেট হতে পারে রাশিয়ার মিত্ররা, এমনকি একদিন রাশিয়া নিজেও। তাই ইরানের হেরে যাওয়া মানে রাশিয়ারও হেরে যাওয়া, এটা পুতিন ভালো বোঝেন। বিশ্বযুদ্ধের গন্ধ। এখন প্রশ্ন হলো, এই সংঘাত কি মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে যাবে? একদিকে আমেরিকা আর ইসরায়েল, অন্যদিকে ইরান আর রাশিয়া। চীনও চুপ করে দেখছে, নিজের হিসাব কষছে। হরমুজ প্রণালী বন্ধ, বিশ্ব তেল বাজার অস্থির, মার্কিন সামরিক ঘাঁটিতে মিসাইল পড়ছে। এই পরিস্থিতিতে রাশিয়া যদি শুধু বিবৃতি দিয়েই থেমে না থাকে, যদি আরো সক্রিয় ভূমিকায় নামে, তাহলে ছবিটা সম্পূর্ণ বদলে যাবে। আমেরিকা তখন দুই ফ্রন্টে আটকা, একদিকে মধ্যপ্রাচ্যে ইরান, অন্যদিকে পরোক্ষভাবে রাশিয়ার চাপ। এরপর কি হবে কেউ নিশ্চিত করে বলতে পারছে না, কিন্তু একটা কথা নিশ্চিত, এই লড়াই এখন শুধু ইরান বনাম আমেরিকার লড়াই নয়, এটা দুটো বিশ্ব ব্যবস্থার সংখ্যা। একদিকে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা জোট, অন্যদিকে রাশিয়া ইরানের পক্ষ। মধ্যপ্রাচ্যের আকাশে এখন যে মিসাইল উঠছে সেগুলো শুধু জর্ডান বা বাহরাইনের আকাশ কাঁপাচ্ছে না, পুরো বিশ্বের ভবিষ্যৎ নির্ধারণ করছে। পরিস্থিতি যেদিকে যাচ্ছে, ইতিহাস লেখা হচ্ছে প্রতিটি রাতে। রাডার ফাঁকি দিয়ে ইসরায়েলের বুকে ইরানের 3 মরণাস্ত্র। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের সেরাগুলোর একটি। প্যাট্রিয়ট আছে, ডেভিড স্লিং আছে, আয়রন ডোম আছে, কিন্তু সেই সব ঢাল তাস খেলার মতো সরিয়ে দিয়ে ইরানের মিসাইল আছড়ে পড়ল ইসরায়েলের মাটিতে। চোখের বদলে চোখ, হাতের বদলে হাত। ইরান প্রমাণ করলো তারা শুধু হুমকি দেয় না, কাজও করে। এই হামলায় ইরান ব্যবহার করেছে তাদের 3টি সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র, প্রতিটির নাম যেন এক একটি ইতিহাস। খেইবার শেকান, ইরানের 3য় প্রজন্মের মাঝারি পাল্লার মিসাইল। 1500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত করতে পারে। কিন্তু শুধু পাল্লা বড় হলেই চলে না, এই মিসাইলের আসল শক্তি তার অদৃশ্য হয়ে যাওয়ার ক্ষমতায়। রাডারের চোখকে ধোঁকা দেওয়ার জন্যই বিশেষভাবে নকশা করা হয়েছে এটি। ডেভিড স্লিং আর প্যাট্রিয়টের মতো দুর্ধর্ষ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও এই মিসাইলকে ধরতে পারেনি, ধরার সুযোগই পায়নি। গাদার, তরল জ্বালানি চালিত মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল। পাল্লা 2000 কিলোমিটার পর্যন্ত, অর্থাৎ ইরানের যে কোনো প্রান্ত থেকে ছুড়লে ইসরায়েলের যে কোনো কোণে গিয়ে পৌঁছাবে। দূরত্ব এখানে কোনো ঢাল নয়। ইমাদ, ইরানের তৈরি প্রথম গাইডেড ওয়ারহেড সহ মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল। 1500 কিলোমিটারের বেশি দূরত্বে আঘাত হানতে পারে, এবং গাইডেড হওয়ার মানে হলো এটি লক্ষ্যভ্রষ্ট হওয়ার জন্য নয়, সরাসরি গন্তব্যে পৌঁছানোর জন্য তৈরি। এই 3টি মিসাইল একসাথে ব্যবহার হলে কি হয়, সোমবার সেটা দেখল গোটা বিশ্ব। ইরানের হামলার প্রথম লক্ষ্য ছিল হাইফা শহরের একটি কেমিক্যাল কারখানা। এটি কোনো এলোমেলো পছন্দ নয়। ইসরায়েল এবং আমেরিকা একসাথে ইরানের একটি পেট্রোকেমিক্যাল কেন্দ্রে হামলা চালিয়েছিল। আইআরজিসির জবাব সোজা, একই ধরনের হামলা, একই ধরনের লক্ষ্য, জ্বালানি দিয়ে জ্বালানি।
কিন্তু হামলা শুধু সেখানেই থামেনি। ইসরায়েলের তেলনফ বিমান ঘাঁটি, নেভাতিম বিমান ঘাঁটি এবং রামাত ডেভিড বিমান ঘাঁটিতেও আঘাত এনেছে ইরানি মিসাইল। এই তিনটি ঘাঁটি ইসরায়েলের বায়ুশক্তির মূল স্তম্ভ। এখান থেকেই ইরানের বিরুদ্ধে পরিচালিত হয়েছে বড় বড় বিমান হামলা। আইআরজিসির দাবি, ছোড়া মিসাইলগুলোর প্রায় সবগুলোই নির্দিষ্ট লক্ষ্যে গিয়ে আঘাত করেছে। ইসরায়েলের বিমান প্রতিরক্ষা যদি সত্যি এতটা ব্যর্থ হয়ে থাকে, তাহলে এই হামলার ক্ষতি কেবল ইট পাথরের নয়, এটা আস্থার ক্ষতি, এটা ভরসার দেয়ালে চির ধরানো। আইআরজিসি এই হামলার পর যে বিবৃতি দিয়েছে সেটা পড়লে গায়ে কাঁটা দেয়। তারা বলছে ইসরায়েল বেসামরিক অবকাঠামো এবং তেল শিল্প খাতকে লক্ষ্য করে এক বিপজ্জনক খেলায় মেতেছে। এই খেলার পরিণতি শুধু ইসরায়েলে সীমাবদ্ধ থাকবে না, পুরো মধ্যপ্রাচ্যের জ্বালানি স্থাপনাগুলো এই আগুনের উত্তাপ পাবে। এবং যদি এই ধরনের হামলা চলতে থাকে, তাহলে পুরো অঞ্চলের বেসামরিক ও জ্বালানি অবকাঠামো আরো বড় সংঘাতে জড়িয়ে পড়বে এবং সেই প্রভাব পড়বে বৈশ্বিক অর্থনীতিতে। মধ্যপ্রাচ্যের তেল বন্ধ হলে বিশ্বের কি হয় সেটা 2022 সালের রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকে সবাই জানে। পেট্রোলের দাম আকাশ ছোঁয়া হলে ইউরোপ কাঁপে, এশিয়া কাঁপে, আমেরিকাও স্বস্তিতে থাকে না। ইরান কার্যত বলছে, তোমরা আমাদের অর্থনীতিতে লাথি মেরেছ, আমরা পুরো বিশ্বের অর্থনীতিকে জিম্মি করতে পারি। এটা কোনো ফাঁকা বুলি নয়। ইরান থেকে প্রকাশিত ভিডিও ফুটেজ, আইআরজিসির বিবৃতি এবং 3টি মিসাইলের কার্যকারিতা, সব মিলিয়ে একটি ছবি স্পষ্ট হচ্ছে। এই যুদ্ধ আর কেবল কূটনৈতিক বাকযুদ্ধ নয়। মিসাইল উড়েছে, ঘাঁটি পুড়েছে, কারখানায় ধোঁয়া উঠেছে। আয়রন ডোম ধ্বংস, ইসরায়েল কাঁপছে, হিজবুল্লাহর নতুন যুদ্ধ কৌশল। 5টি আয়রন ডোম ইউনিট 1 মাসে গুড়িয়ে দিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েল যে অস্ত্রকে অপরাজেয় মনে করত, যে প্রযুক্তির উপর ভর করে দশকের পর দশক আরব বিশ্বকে তুচ্ছ করে এসেছে তেল আবিব, সেই আয়রন ডোমই এখন ধুলোয় মিশছে। আর এই অসাধ্য সাধন করেছে ইরানের মদতপুষ্ট লেবাননের হিজবুল্লাহ। মধ্যপ্রাচ্যের যুদ্ধের নিয়ম বদলে যাচ্ছে। শিকারী এখন নিজেই শিকারে পরিণত। কৌশলের বিপ্লব, শুধু রকেট নয়, এবার লক্ষ্য আয়রন ডোম। এতদিন হিজবুল্লাহর যুদ্ধ কৌশল ছিল সরল, হাজারে হাজারে রকেট ছোড়ো, ইসরায়েলের শহরগুলোকে চাপে রাখো। জবাবে আয়রন ডোম সেই রকেট মাঝ আকাশে ধ্বংস করে দিত। খেলাটা ছিল সংখ্যা, কে বেশি রকেট ছুটতে পারে বনাম কে বেশি আটকাতে পারে। কিন্তু এবার হিজবুল্লাহ সম্পূর্ণ নতুন পথে হেঁটেছে। রকেটের সংখ্যা বাড়ানোর বদলে তারা সরাসরি টার্গেট করেছে আয়রন ডোমের লঞ্চার আর রাডার সিস্টেমকে। প্রিসিশন গাইডেড অ্যাটাক, লয়টারিং মিউনিশন, এক ধরনের আত্মঘাতী ড্রোন যা আকাশে উঠতে থাকে এবং সঠিক মুহূর্তে আঘাত করে। এই ড্রোনগুলো আগে আয়রন ডোমের অবস্থান শনাক্ত করে, তারপর নিখুঁতভাবে আঘাত হানে। মিলিটারি ওয়াচ ম্যাগাজিন নিশ্চিত করেছে 1 মাসে 5টি পর্যন্ত আয়রন ডোম ইউনিট ধ্বংস করতে পেরেছে হিজবুল্লাহ। ইসরায়েলের ইতিহাসে এটি সবচেয়ে বড় বিমান প্রতিরক্ষা বিপর্যয়গুলোর একটি। আয়রন ডোম শুধু একটি অস্ত্র নয়, এটি ইসরায়েলের মানসিক ঝাল। সাধারণ ইসরায়েলি নাগরিক জানত রকেট আসলেও আয়রন ডোম আছে। এই নিরাপত্তার অনুভূতি ইসরায়েলকে দশকের পর দশক আক্রমণাত্মক নীতি নেওয়ার সাহস দিয়েছে। এখন যখন সেই ঢালে ফাটল ধরছে, পুরো কৌশলই প্রশ্নের মুখে। সামরিক বিশ্লেষকরা বলছেন, আয়রন ডোমের একটি ইউনিট ধ্বংস মানে শুধু একটি যন্ত্র হারানো নয়, এর মানে হলো সেই এলাকার আকাশ সুরক্ষায় ফাঁক ফোকর তৈরি হওয়া। সেই ফাঁক দিয়ে রকেট, ড্রোন বা মিসাইল ঢুকে পড়তে পারে। উপরের স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা, ডেভিড স্লিং বা অ্যারো সিস্টেম, তখন বেশি চাপে পড়ে। পুরো নেটওয়ার্কে ডমিনো ইফেক্ট শুরু হয়। 4 যুগ আমেরিকা ও ইসরায়েল মিলে একটি যুদ্ধবিরতির কাঠামো তৈরি করেছে। পরিকল্পনা হলো হিজবুল্লাহ দক্ষিণ লেবানন থেকে পিছিয়ে যাবে, নির্দিষ্ট এলাকায় শুধু লেবাননের সরকারি সেনা থাকবে, হিজবুল্লাহর যোদ্ধারা আরো উত্তরে সরে যাবে। হিজবুল্লাহর প্রধান নাইম কাশেম এই প্রস্তাব শুনে একটাই কথা বললেন, সম্পূর্ণ প্রত্যাখ্যান। এই পুরো চিত্রটা আসলে একা হিজবুল্লাহর যুদ্ধ নয়, এটা ইরানের সুদূর প্রসারী কৌশলের অংশ। কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানি স্পষ্ট বলেছেন, ইসরায়েলকে যুদ্ধপূর্ব অবস্থানে ফিরতে হবে, তবেই উত্তর সীমান্তে শান্তি আসবে। হিজবুল্লাহর যোদ্ধাদের উদ্দেশ্যে তিনি বলেছেন, তোমরা শীঘ্রই নিজেদের প্রতিরোধের ফল দেখতে পাবে। আর ইরান একটি বড় শর্ত জুড়ে দিয়েছে, ওয়াশিংটনের সাথে যে কোনো বৃহত্তর চুক্তিতে লেবাননের যুদ্ধ বন্ধের বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে হবে। মানে হিজবুল্লাহর রণাঙ্গন এখন ইরানের পারমাণবিক আলোচনার সাথে সরাসরি যুক্ত। এক টেবিলে সব ইস্যু, এটাই তেহরানের কৌশল। আমেরিকার 20টি ঘাঁটি ধ্বংস, রিপার ড্রোন ভূপাতিত, আকাশযুদ্ধে ইরানের কাছে হার মানল পরাশক্তি। 3টি বিমানবাহী রণতরী, 200-র বেশি যুদ্ধ বিমান, বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সামরিক মেশিন। আমেরিকা পারস্য উপসাগরে এই বিশাল শক্তি নিয়ে এসেছিল ইরানকে চূর্ণ করতে, কিন্তু যুদ্ধের ধুলো যখন একটু সরল, দেখা গেল ছবিটা উল্টো।
মধ্যপ্রাচ্যের 8টি দেশে আমেরিকার কমপক্ষে 20টি সামরিক ঘাঁটি ধ্বংস করেছে ইরান, আর মার্কিন বাহিনীর সবচেয়ে ভরসার অস্ত্র MQ-9 রিপার ড্রোন মাটিতে ফেলে দিয়েছে তেহরান। প্রশ্নটা এখন একটাই, আকাশযুদ্ধে কি সত্যিই হার মানল পরাশক্তি? রিপার যখন শিকার হলো MQ-9 রিপার, নামেই আতঙ্ক। এই ড্রোন আফগানিস্তানে তালেবান কমান্ডার শেষ করেছে, ইরাকে মিলিশিয়া নেতা মেরেছে, সিরিয়ায় রাতের অন্ধকারে নীরব মৃত্যু নামিয়েছে। যাকে লক্ষ্য করে সে জানতেও পারেনি কখন শেষ হয়ে গেছে। সেই রিপার এবার হরমুজ প্রণালীর কেশম দ্বীপের কাছে আর উঠতে পারেনি। ইরান এই রিপারকে ভূপাতিত করতে ব্যবহার করেছে আরাশি কামান দিয়ে, তাদের নতুন এয়ার ডিফেন্স সিস্টেম, যা এই যুদ্ধেই প্রথমবার যুদ্ধের মাঠে নামলো। প্রথম অভিষেকেই শিকার, প্রথম পরীক্ষাতেই পাস। ইরানের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা এলহামি এরপর যা বললেন তা ওয়াশিংটনকে ভাবিয়ে তুলেছে। তিনি বললেন, শত্রুরা MQ-9, হার্মিস 900, লুকাস এই শক্তিশালী আত্মঘাতী ড্রোনের বহর দিয়ে যুদ্ধক্ষেত্রে আধিপত্য বিস্তার করতে চেয়েছিল, কিন্তু ইরান সেই ড্রোন ধ্বংস করে দেখিয়ে দিয়েছে মার্কিন আকাশ আধিপত্য অপরাজেয় নয়। 20টি ঘাঁটি, মানচিত্র জুড়ে আঘাত। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দাবি, সাম্প্রতিক এই যুদ্ধে মধ্যপ্রাচ্যের 8টি দেশে ছড়িয়ে থাকা আমেরিকার কমপক্ষে 20টি সামরিক ঘাঁটিতে আঘাত করেছে ইরান, শুধু ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন ব্যবহার করে। এটা কোনো এলোপাথারি হামলা ছিল না, এটা ছিল সুপরিকল্পিত, সুনির্দিষ্ট, প্রতিটি লক্ষ্য বেছে নেওয়া। বছরের পর বছর ধরে ইরান বলে আসছিল মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রতিটি সামরিক স্থাপনা তাদের ক্ষেপণাস্ত্রের রেঞ্জের মধ্যে। অনেকে সেটাকে হুমকির ভাষা বলে উড়িয়ে দিয়েছিল। যুদ্ধের মাঠ প্রমাণ করলো হুমকি ছিল না, সত্য ছিল। কয়েক মাস হামলার পরেও ইরান দাঁড়িয়ে আমেরিকা ও ইসরায়েল মিলে ইরানের সামরিক স্থাপনায় কয়েক মাস ধরে হামলা চালিয়েছে। লক্ষ্য ছিল ইরানের সামরিক মেরুদণ্ড ভেঙে দেয়া, কিন্তু বিশ্লেষকরা বলছেন ইরানের নতুন আক্রমণ প্রতিহত করার সক্ষমতা এখনো অক্ষুণ্ণ। কেন? কারণ ইরান যে পথে হেঁটেছে সেটা চমৎকার। তারা স্থির রাডার সিস্টেমের উপর নির্ভরতা কমিয়েছে। স্থির মানে লক্ষ্যবস্তু, শত্রু খুঁজে নিতে পারে, ধ্বংস করতে পারে। তাই ইরান বেছে নিয়েছে সহজে স্থানান্তরযোগ্য, তুলনামূলক সস্তা, দেশেই তৈরি প্রতিরক্ষা ব্যবস্থা। ধ্বংস করলে আরেকটা আসে, একটা সরলে অন্যটা বসে, হাইড্রার মাথার মতো। 18টি ক্ষেপণাস্ত্র ঘাঁটি আবারও সচল। এই যুদ্ধের মাঝেই খবর এলো ইরান তাদের 18টি ক্ষেপণাস্ত্র ঘাঁটি আবারও সক্রিয় করেছে। বিশ্লেষকদের হিসাব বলছে এই ঘাঁটিগুলোতে কমপক্ষে 1000 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত অবস্থায় রয়েছে। প্রতিটি ক্ষেপণাস্ত্র একটি লক্ষ্য। 1000 লক্ষ্য মানে 1000 সম্ভাব্য আঘাত। মধ্যপ্রাচ্যের কোনো মার্কিন ঘাঁটি, কোনো বন্দর, কোনো তেল স্থাপনা এই রেঞ্জের বাইরে নয়। ড্রোন ঝাঁকে কাঁপছে ইসরায়েল। এক ঝাঁক বিধ্বংসী FPV ড্রোন আর রকেটের মুহুর্মুহু গর্জন, আর তাতেই মুহূর্তে তাসের ঘরের মতো ঘুরিয়ে গেল তেল আবিবের দুর্ভেদ্য বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। ওয়াশিংটন আর ইসরায়েল মিলে যখন হিজবুল্লাহকে মাইনাস করে লেবাননের ওপর একতরফা চুক্তি চাপিয়ে দেওয়ার আকাশ কুসুম কল্পনা করছিল, ঠিক তখনই রণক্ষেত্রের সমীকরণ পাল্টে দিল ইরানের প্রতিরোধ অক্ষ। হিজবুল্লাহ ড্রোন ঝাঁকের আত্মঘাতী আঘাতে উত্তর ইসরায়েলের সেটেলমেন্টগুলোতে সাইরেনের হাহাকার। রণক্ষেত্রের আসল নায়ক ইরান। মার্কিন ইসরায়েল অক্ষের চোখে সর্ষে ফুল দেখাচ্ছে তেহরান। লেবানন সীমান্তে মার্কিন মধ্যস্থতায় তথাকথিত যুদ্ধবিরতির নবায়নে নাটক চললেও মাঠের লড়াইয়ে ইসরায়েলি বাহিনীর এখন কাচুমাচু অবস্থা। দক্ষিণ লেবাননে অপারেশন চালানোর সময় ইসরায়েলি সেনাদের উপর নেমে আসে সাক্ষাৎ জমদূত। ইরান অনুগত হিজবুল্লাহ যোদ্ধারা বিস্ফোরক বোঝায় অত্যাধুনিক FPV ড্রোন দিয়ে সরাসরি আঘাত হানে IDF সেনাদের উপর। এই নিখুঁত ড্রোন হামলায় 4 ইসরায়েলি রিজার্ভিস্ট গুরুতর আহত হয়ে হাসপাতালের বিছানায় ছটফট করছে। শুধু তাই নয়, সীমান্ত পেরিয়ে উত্তর ইসরায়েলের ইয়াহা এবং নাফতালি এলাকায় আছড়ে পড়েছে একের পর এক রকেট। হামলার তীব্রতায় সীমান্ত জুড়ে বেজে ওঠে যুদ্ধের সাইরেন, আর ইসরায়েলি সেটলাররা প্রাণ ভয়ে বাংকারের দিকে দৌড়াতে গিয়ে রীতিমতো হাঁকঢাক জুড়ে দেয়। মার্কিন মদতপুষ্ট IDF ভেবেছিল তারা লেবাননকে বাগে এনে ফেলেছে, কিন্তু ইরান সমর্থিত যোদ্ধারা প্রমাণ করে দিল আসল খেলা তো কেবল শুরু। এদিকে হিজবুল্লাহর মিডিয়া উইং থেকে মুক্তি পাওয়া একটি নতুন যুদ্ধক্ষেত্রের ভিডিও পুরো মধ্যপ্রাচ্যে তোলপাড় সৃষ্টি করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে ঝাঁকে ঝাঁকে ইরানি প্রযুক্তির ড্রোন ইসরায়েলি সামরিক ঘাঁটির ওপর ঈগলের মতো চক্কর কাটছে। নিখুঁত সার্ভেইলেন্সের মাধ্যমে IDF এর সাজোয়া যান এবং সেনাদের অবস্থান ট্র্যাক করে একের পর এক ড্রোন কামিকাজে স্টাইলে আছড়ে পড়ছে তাদের ওপর। ভিডিওর প্রতিটি ফ্রেমে দেখা যাচ্ছে বিশাল বিস্ফোরণের পর ওঠা ধোঁয়ার কুণ্ডলী, যা দেখে তেল আবিবের সামরিক থিঙ্ক ট্যাঙ্কগুলোর ঘাড়ের রগ চড়া হয়ে যাচ্ছে। ইসরায়েল যতই লেবাননের পাহাড়ি অঞ্চলে নির্বিচারে বোমা বর্ষণ করে মাশরুম ক্লাউড তৈরি করে নিজেদের বীরত্ব দেখানোর চেষ্টা করুক না কেন, ড্রোনের এই চোরাগোপ্তা ও নিখুঁত কামড় IDF এর মনোবল ভেঙে চুরমার করে দিচ্ছে।
এই পুরো লড়াইয়ের নেপথ্যে কারিগর এবং আসল নায়কের আসনে রয়েছে ইরান। ইসরায়েলি বাহিনী যখনই লেবাননের সেনাবাহিনী বা নিরীহ নাগরিকদের উপর হামলা চালিয়ে উদরপিণ্ডি বুধর ঘাড়ে চাপানোর চেষ্টা করছে, তখনই তেহরান তার প্রতিরোধ ফ্রন্টের ঐক্য নীতি নিয়ে হুঙ্কার ছাড়ছে। সব খতিয়ান মেলালে দেখা যায় ড্রোন ও ক্ষেপণাস্ত্রের এই আধুনিক যুদ্ধে ইরান তার ছায়া বাহিনীদের মাধ্যমে ইসরায়েলের অপরাজেয় থাকার অহংকার ধুলোয় মিশিয়ে দিয়েছে। নেতানিয়াহু এবং বাইডেন প্রশাসন পর্দার আড়ালে হিজবুল্লাহকে ছাড়াই বৈরিক সরকারের সাথে এক জবরদস্তিমূলক চুক্তির ব্লু প্রিন্ট সাজিয়েছিল। লিতানি নদীর ওপার থেকে হিজবুল্লাহর অস্ত্র সমর্পণ এবং সেনা প্রত্যাহারের শর্ত দিয়ে তারা মূলত লেবাননকে ইসরায়েলের পায়ে দাস বানানোর চেষ্টা করছিল। কিন্তু তেহরানের মদতপুষ্ট এই প্রতিরোধ বাহিনী মার্কিনীদের সেই গুড়ের বালি ঠেকে দিয়েছে। হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল নাইম কাশেম স্পষ্ট ভাষায় এই চুক্তিকে প্রত্যাখ্যান করে একে লেবাননের জনগণকে ধ্বংস করার রোডম্যাপ বলে আখ্যা দিয়েছেন। তিনি বজ্রকণ্ঠে হুঁশিয়ারি দিয়েছেন, যতক্ষণ না লেবাননের মাটি থেকে শেষ ইসরায়েলি সেনা প্রত্যাহার হচ্ছে এবং আগ্রাসন পুরোপুরি বন্ধ হচ্ছে, ততক্ষণ উত্তর ইসরায়েলের বাসিন্দাদের জন্য শান্তি হবে এক আকাশকুসুম কল্পনা। রামাত ডেভিড নামটা হয়তো অনেকের কাছে নতুন, কিন্তু ইসরায়েলের সামরিক মানচিত্রে এটি এমন এক ঘাঁটি যাকে বলা হয় আকাশ যুদ্ধের অন্যতম স্নায়ু কেন্দ্র। আর সেই ঘাঁটিকেই ঘিরে এবার নতুন বার্তা পাঠিয়েছে ইরান। সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হোক কিংবা ধ্বংসাবশেষের আঘাত, ঘটনাটি মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে নতুন মাত্রা যোগ করেছে। যুদ্ধের ময়দানে একটি পুরনো প্রবাদ আছে, ধোঁয়া উঠলে আগুন কোথাও না কোথাও জ্বলছে। রামাত ডেভিড বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পৌঁছে যাওয়া যেন সেই ধোঁয়ারই আরেকটি ইঙ্গিত। ইসরায়েলি সূত্র স্বীকার করেছে, ইরানের নিক্ষেপ করা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভগ্নাংশ উত্তর ইসরায়েলের গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি রামাত ডেভিডের একটি স্থাপনায় আঘাত করেছে। ঘটনাটি হয়তো সরাসরি হামলা নয়, কিন্তু বার্তাটি ছিল একেবারে সরাসরি। ইরান যেন বলতে চেয়েছে, আমাদের হাত কতদূর পৌঁছাতে পারে সেটি আর কল্পনার বিষয় নয়। রাতের উত্তপ্ত পরিস্থিতিতে ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস বা IRGC একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দৃশ্য। আর সেই দাবির পরপরই ইসরায়েলের অভ্যন্তরে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে রামাত ডেভিড বিমান ঘাঁটির নাম। বলা হয়ে থাকে, যুদ্ধ শুধু গোলা বারুদের লড়াই নয়, এটি মনস্তত্ত্বেরও লড়াই। আর সেই মনস্তাত্ত্বিক যুদ্ধে ইরান যেন ক্রমেই নতুন নতুন চাল দিচ্ছে। রামাত ডেভিড বিমান ঘাঁটি ইসরায়েলি বিমান বাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তরাঞ্চলীয় নিরাপত্তা ব্যবস্থার একটি বড় অংশ এই ঘাঁটির ওপর নির্ভরশীল। ফলে সেখানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষও পৌঁছে যাওয়া সামরিক বিশ্লেষকদের কাছে শুধুমাত্র একটি দুর্ঘটনা নয়, বরং নিরাপত্তা বলয়ের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলার মতো ঘটনা। ইসরায়েল দীর্ঘদিন ধরে নিজেদের বহুল আলোচিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার শক্তি নিয়ে গর্ব করে এসেছে। আয়রন ডোম, ডেভিড স্লিং, অ্যারো একাধিক স্তরের প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রায় দুর্ভেদ্য বলেই প্রচার করা হয়। কিন্তু যুদ্ধক্ষেত্রের বাস্তবতা অনেক সময় প্রচারণার দেয়ালে ফাটল ধরিয়ে দেয়। এই ঘটনার পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তদন্ত শুরু করেছে, কিভাবে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ এত গুরুত্বপূর্ণ স্থাপনার কাছে পৌঁছালো, প্রতিরক্ষা ব্যবস্থা ঠিক কিভাবে কাজ করেছে, কোথাও কোনো দুর্বলতা ছিল কিনা, সবকিছুই এখন খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে তেহরান এই ঘটনাকে নিজেদের কৌশলগত সাফল্যের অংশ হিসেবেই দেখছে, কারণ যুদ্ধের ভাষায় কখনো কখনো লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাতের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে প্রতিপক্ষকে সতর্কবার্তা দেয়া। ইরান বহুদিন ধরেই বলে আসছে, তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা। পশ্চিমা নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ কিংবা আন্তর্জাতিক সমালোচনা কোনোটি তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে থামাতে পারেনি, বরং সময়ের সঙ্গে সঙ্গে তারা আরো দীর্ঘ পাল্লার এবং আরো নিখুঁত প্রযুক্তির অস্ত্র তৈরি করেছে বলে দাবি করে আসছে। আর এখন যখন ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার নাম আন্তর্জাতিক সংবাদ শিরোনামে উঠে আসছে, তখন তেহরানের কৌশলগত অবস্থান আরো দৃশ্যমান হয়ে উঠছে। বিশ্লেষকদের মতে, ইরান শুধু ক্ষেপণাস্ত্র ছুটছে না, তারা এক ধরনের রাজনৈতিক বার্তাও ছুটছে। সেই বার্তা হলো, সংঘাত যদি বাড়ে তাহলে যুদ্ধের ময়দান সীমান্তে আটকে থাকবে না, প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ স্থাপনাও ঝুঁকির বাইরে থাকবে না। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি অনেকটা দাবার বোর্ডের মতো, এক চালের জবাবে আরেক চাল, এক হামলার জবাবে আরেক হামলা, কিন্তু প্রতিটি চালের পেছনে রয়েছে বড় কৌশল, বড় হিসাব। সুপার পাওয়ারের রক্তচক্ষু আর পারমাণবিক হুমকিকে বুড়ো আঙুল দেখিয়ে বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে কঠিন এক চাল দিল ইরান।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তর্জন গর্জন যখন ওয়াশিংটনের আকাশ ছাড়িয়ে তেহরানের দোরগোড়ায় আছড়ে পড়ছিল, ঠিক তখনই পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যের পুরো সমীকরণটাই বদলে দিল ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC। কেবল আত্মরক্ষা নয়, বরং আক্রমণই শ্রেষ্ঠ রক্ষণ। এই নীতিতে ভর করে হরমুজ প্রণালী অচল করে দিয়ে এবং বাহরাইন কুয়েতের মার্কিন ঘাঁটিতে নিখুঁত ড্রোন হামলা চালিয়ে তেহরান বুঝিয়ে দিল চালকের আসনে এখন তারাই। মার্কিন হামলার পাল্টা জবাবে হরমুজ প্রণালীতে দুটো জাহাজে হামলা চালানোর কথা জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর বলছে IRGC হরমুজে থাকা দুটো জাহাজে হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে আরও বলা হয়েছে, হরমুজে সব ধরনের জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ। এই ঘোষণার পরেই তেলের দাম কিছুটা বেড়েছে। বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি ধমনী হরমুজ প্রণালী। এই জলপথকে যারা নিজেদের পৈতৃক সম্পত্তি ভেবে আস্ফালন করছিল, তাদের চরম শিক্ষা দিল IRGC। ওয়াশিংটনের আগ্রাসনের জবাবে গভীর রাতে হরমুজ প্রণালীতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টাকারী দুটি বিশাল আকার মার্কিন মদতপুষ্ট তেল ট্যাঙ্কারে বজ্রাঘাতের মতো আছড়ে পড়ে ইরানি ক্ষেপণাস্ত্র। মুহূর্তের মধ্যে লেলিহান শিখা আর কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। ইরান কেবল কেতাবি হুমকি দিয়ে ক্ষান্ত হয়নি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের বাণিজ্যিক ও সামরিক জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ ঘোষণা করেছে। এই এক ঘোষণাতেই কেঁপে উঠেছে বৈশ্বিক অর্থনীতি। ওমানের মুসান্দাম থেকে ড্রোনে ধারণ করা ছবিতে দেখা গেছে যে প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের 1/5 তেল পরিবাহিত হয়, তা এখন পর্যন্ত সম্পূর্ণ খাঁ করছে। মার্কিন নৌবাহিনীর দম্ভকে ধূলিসাৎ করে ইরান সাফ জানিয়ে দিয়েছে, এই জলসীমায় তেহরানের অনুমতি ছাড়া পাতার একটি অংশও নড়বে না। ট্রাম্প প্রশাসন যখন হোয়াইট হাউসে বসে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতু উড়িয়ে দেওয়ার সস্তা হুমকি দিচ্ছিল, ঠিক তখনই কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটিতে নেমে আসে সাক্ষাৎ নরক। IRGCর ঝাঁকে ঝাঁকে সুইসাইড ড্রোন ফাঁকি দিয়েছে আমেরিকার তথাকথিত অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। শেখ ঈসা বিমান ঘাঁটি বাহরাইন। মার্কিন পঞ্চম নৌবহরের মূল ঘাঁটির নাকের ডগায় অবস্থিত এই বিমান ঘাঁটিতে নিখুঁত আঘাত হেনাচ্ছে ইরানি ড্রোন। আলী আল সালেম ও আহমদ আল জাবের বিমান ঘাঁটি কুয়েতের এই দুটি কৌশলগত ঘাঁটিতে একের পর এক বিস্ফোরণে মার্কিন যুদ্ধবিমান ও পরিকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর এসছে। এই হামলা মার্কিন সামরিক ইমেজের উপর এক বিশাল চপেটাঘাত। ইরান প্রমাণ করেছে তাদের রেঞ্জ বা সক্ষমতা কেবল নিজেদের সীমান্তের ভেতরে সীমাবদ্ধ নয়, পারস্য উপসাগরের যে কোনো প্রান্তে মার্কিনীদের ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা তারা রাখে। আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে নিজেকে স্ট্রংম্যান দেখানোর চেনা ছকে ট্রাম্প দাবি করেছিলেন, ইরান শান্তি চুক্তি নিয়ে সময় নষ্ট করছে এবং এর জন্য তাদের মূল্য দিতে হবে। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ইরানের বেসামরিক অবকাঠামো, বিদ্যুৎ কেন্দ্র ও সেতুতে হামলার হুমকি দেন। কিন্তু ট্রাম্পের এই আগ্রাসী রূপকে স্রেফ হতাশার লক্ষণ বলে উড়িয়ে দিয়েছেন ইরানের দূরদর্শী প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পারমাণবিক বোমা বানাবে ইরান। IAEA এর রিপোর্টে যা ফাঁস হলো তা শুনলে পশ্চিমা বিশ্বের ঘুম উড়ে যাবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে ইরানের পারমাণবিক স্থাপনায় বোমার পর বোমা ফেলেছে। লক্ষ্য একটাই, তেহরানের পারমাণবিক স্বপ্নকে চিরতরে কবর দেয়া। কিন্তু 3 মাস পর IAEA যে রিপোর্ট দিল তা পড়ে পেন্টাগন থেকে তেল আবিব সবার বুকে ধরাস। কারণ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের গায়ে একটি আঁচড়ও লাগেনি। সেই ভয়ঙ্কর মজুদ এখনো আছে। কোথায় আছে, কি অবস্থায় আছে, তা কেউ জানে না। হামলা হলো, কিন্তু ইউরেনিয়াম গেল কোথায়? ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের প্রধান পারমাণবিক স্থাপনাগুলোতে একযোগে হামলা চালায়। উদ্দেশ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির পথ থেকে চিরতরে সরিয়ে দেয়া। ট্রাম্প বুক ঠুকে বললেন, মিশন সফল। নেতানিয়াহু বিজয়ের হাসি হাসলেন, কিন্তু IAEA এর রিপোর্ট সেই হাসি মুহূর্তেই মিলিয়ে দিয়েছে। সংস্থাটি স্পষ্ট জানিয়েছে, হামলার পর থেকে আজ পর্যন্ত তারা ইরানের ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলোতে ঢুকতেই পারেনি। আর ইরানও কাউকে জানায়নি তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ এখন ঠিক কোথায়। 60% সমৃদ্ধ ইউরেনিয়াম অস্ত্র তৈরির দোরগোড়ায়। এখানেই আসল গল্পটা শুরু। ইরানের কাছে এমন ইউরেনিয়াম মজুদ আছে যা 60% পর্যন্ত সমৃদ্ধ। পারমাণবিক অস্ত্র তৈরিতে লাগে 90% বিশুদ্ধতার ইউরেনিয়াম। অর্থাৎ ইরান এখন সেই গন্তব্যের এক ধাপ আগে দাঁড়িয়ে। দরজাটা বন্ধ নয়, কেবল ঠেলা দেয়া বাকি। IAEA সরাসরি সতর্ক করে বলেছে, প্রায় 1 বছর ধরে এই ইউরেনিয়াম মজুদ যাচাই করা যাচ্ছে না। এত দীর্ঘ সময় পর্যবেক্ষণের বাইরে থাকলে পারমাণবিক উপাদানের ধারাবাহিক তথ্য হারিয়ে যায়, যাকে সংস্থাটি বলছে জ্ঞানগত ধারাবাহিকতার বিপর্যয়। সহজ কথায়, ইউরেনিয়াম কোথায় গেল, কি হলো, কেউ জানে না। ইরানের চুপ থাকাটাই সবচেয়ে বড় বার্তা।
কথায় বলে চুপ থাকাও একটি ভাষা। ইরান এই বিষয়ে যা বলছে না তাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তেহরান IAEA কে কিছু জানাচ্ছে না, ঢুকতে দিচ্ছে না, ব্যাখ্যা দিচ্ছে না। এই নীরবতা দুর্বলতার লক্ষণ নয়, এটা কৌশলগত শক্তির প্রদর্শন। ইরান বহু দশক ধরে পশ্চিমা চাপের মুখে পারমাণবিক কার্যক্রম চালিয়ে এসেছে। নিষেধাজ্ঞার পর নিষেধাজ্ঞা, হামলার পর হামলা, তবু তারা থামেনি। বরং প্রতিটি চাপের জবাবে আরো গভীরে, আরো গোপনে নিজেদের সক্ষমতা গড়ে তুলেছে। সাম্প্রতিক যুদ্ধে তাদের মিসাইল যেভাবে মার্কিন ঘাঁটির পর ঘাঁটি ধুলোয় মিশিয়ে দিয়েছে, সেটাও এই দীর্ঘ প্রস্তুতিরই ফল। তাহলে কি পারমাণবিক বোমা বানাবে ইরান? সরাসরি উত্তর কেউ দিতে পারবে না, কিন্তু কিছু বাস্তবতা অস্বীকার করার উপায় নেই। ইরানের কাছে সমৃদ্ধ ইউরেনিয়াম আছে, পরিমাণ অজানা, অবস্থান অজানা। তাদের বিজ্ঞানীরা দশকের পর দশক ধরে এই কাজে নিয়োজিত। IAEA ঢুকতে পারছে না, যাচাই করতে পারছে না। আর ইরান নিজে বলছে এটা কেবল বেসামরিক কাজের জন্য। কিন্তু যে দেশ নিজের মিসাইল দিয়ে মার্কিন সামরিক ঘাঁটি গুড়িয়ে দিতে পারে, যে দেশ ইসরায়েলের চারদিকের ঘেরাও ভেঙে বেরিয়ে আসতে পারে, সেই দেশ যদি সত্যিই পারমাণবিক অস্ত্রের পথে হাঁটে, তবে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি এমনভাবে পাল্টে যাবে যা গত 50 বছরে কেউ দেখেনি। মধ্যপ্রাচ্যের বাইরেও আঘাত করবে ইরান। আমেরিকা কি প্রস্তুত? সীমানা ভাঙছে। এতদিন লড়াই ছিল মধ্যপ্রাচ্যে, জর্ডান, বাহরাইন, কুয়েত, ইরাক। কিন্তু এখন ইরান সংকেত দিচ্ছে মানচিত্র আরো বড় হচ্ছে। আমেরিকার যেখানে যেখানে ঘাঁটি আছে সব এখন নিশানায়। সংসদ সদস্যের বোমা ফাটানো দাবি। ইরানের সংসদ সদস্য আলী কাজেরিয়ান ট্রাম্পের ঘনিষ্ঠ মহলে তার নাম পরিচিত। তিনি সরাসরি বললেন, ইরান এখন মধ্যপ্রাচ্যের বাইরে থাকা মার্কিন ঘাঁটিগুলোতেও আঘাত শুরু করেছে, কারণ ওই দূরের ঘাঁটিগুলো থেকে ইরানের বিরুদ্ধে আক্রমণ পরিকল্পনা হচ্ছে, তাই সেগুলো বৈধ সামরিক লক্ষ্যবস্তু। আরো বললেন, এই যুদ্ধে আমেরিকা ইতিমধ্যে 16টি আঞ্চলিক ঘাঁটি হারিয়েছে। এই সংখ্যা যদি সত্য হয়, তাহলে আমেরিকার সামরিক অবকাঠামো মধ্যপ্রাচ্যে একটি বড় ধাক্কা খেয়েছে। শুরু হয়েছিল একটি হেলিকপ্টার দিয়ে, হরমুজ প্রণালী। মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার টহলে হঠাৎ ড্রোন হামলা, 2 সেনা সদস্য বেঁচে গেলেন অলৌকিকভাবে। ট্রাম্প রাগে ফুটছিলেন। তিনি নিজেই বললেন, খুব দামি হেলিকপ্টার, কিন্তু মানুষ দুটো বাঁচায়, ভাগ্য ভালো। আমাদের কাছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী আছে। সেন্টকম তাৎক্ষণিক পদক্ষেপ নিল। বন্দর আব্বাস, কেশমদ্বীপ ও জাস্ক এলাকায় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন, রাডার সাইট সব ধ্বংস। সেন্টকম বলল এটা আত্মরক্ষামূলক, আনুপাতিক জবাব। ইরান বলল এটা আগ্রাসন। MQ-9 ভূপাতিত, সরাসরি ক্যামেরায়। এরপর ইরান একটা কাজ করলো যা পুরো বিশ্বকে চমকে দিল। IRGC নাটকীয় ফুটেজ প্রকাশ করলো। আমেরিকার MQ-9 রিপার ড্রোন, কোটি কোটি ডলারের সার্ভেইলেন্স মেশিন, বুশেহর প্রদেশের আকাশে ট্র্যাক করা হলো, নিশানা নেওয়া হলো, ধ্বংস করা হলো, সব ক্যামেরায় ধরা। বার্তাটা স্পষ্ট, আমেরিকার সামরিক সম্পদ এখন আর অস্পৃশ্য নয়। জর্ডানে F-35 হ্যাঙ্গার উড়িয়ে দেওয়ার দাবি IRGC বিবৃতি দিল। আল আজরা এয়ারবেস, জর্ডান, দীর্ঘ পাল্লার সলিড ফুয়েল মিসাইল, 4টি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু। কি ছিল সেই লক্ষ্যবস্তু? F-35 যুদ্ধ বিমানের হ্যাঙ্গার, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার। IRGC ঘোষণা করল, শিশু হত্যাকারী আমেরিকান বাহিনীর ঘাঁটিতে 4টি গুরুত্বপূর্ণ লক্ষ্য আঘাত করা হয়েছে এবং ধ্বংস করা হয়েছে। এর আগে 21টি লক্ষ্যবস্তুতেও আঘাতের দাবি করেছে ইরান। একই সাথে বাহরাইনের 5th ফ্লিট হেডকোয়ার্টার, কুয়েতের একাধিক এয়ারবেস, ইরাকের হারার ঘাঁটি। ইরান বলছে সব নিশানায়। ইরানের হুঁশিয়ারি, পরিণতির দায় আমেরিকার। ইরানের কাটামারিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার আনুষ্ঠানিক বিবৃতি দিল, মিথ্যা অজুহাতে হামলা চালানো সন্ত্রাসী। মার্কিন বাহিনী যদি আবার ইরানে আগ্রাসন করে, আঞ্চলিক লক্ষ্যবস্তুর তালিকায় থাকা নির্ধারিত সব ঘাঁটিতে আরো ভয়ঙ্কর ও ব্যাপক হামলা চালানো হবে। পরিণতির সম্পূর্ণ দায় আমেরিকার। IRGC আরো যোগ করলো, ইসলামের বাহিনী যে কোনো নতুন আগ্রাসনের বিরুদ্ধে চূর্ণকারী ও নির্ণায়ক জবাব দিতে প্রস্তুত। জর্ডান কি ভুল করলো? কাজেরিয়ান একটা বিপজ্জনক কথা বললেন। জর্ডান আমেরিকাকে তার আকাশসীমা ও সামরিক ঘাঁটি ব্যবহার করতে দিয়েছে। এটা করে জর্ডান নিজেই সংঘাতের পক্ষ হয়ে গেছে। তাই জর্ডানও বৈধ লক্ষ্যবস্তু। এটা শুধু কথার কথা নয়, মিসাইল ইতিমধ্যে পড়েছে। এরপর কোথায় যাচ্ছে এই যুদ্ধ? সেন্টকম বলছে অপারেশন শেষ, ইরান বলছে শুরু মাত্র। একদিকে ট্রাম্পের আরো কঠিন মার, অন্যদিকে ইরানের মধ্যপ্রাচ্যের বাইরেও আঘাত। হরমুজ বন্ধ, তেলের বাজার টালমাটাল, রাশিয়া পেছনে, বিশ্বের নজর মধ্যপ্রাচ্যে। প্রতিটি মিসাইল একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছে, এই যুদ্ধ কোথায় থামবে?
রাতের আকাশ চিরে ধেয়ে গেল এক অগ্নিগোলক। তেল আবিব থেকে হাইফা সবখানেই তখন সাইরেনের কান ফাটানো আওয়াজ। মার্কিন ও ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিছু বুঝে ওঠার আগে আঘাত হানল ইরানের এক নতুন মারণাস্ত্র। কোনো সাধারণ ড্রোন নয়, এটি তেহরানের একদম নতুন প্রজন্মের জেট চালিত যুদ্ধ বিমান সদৃশ ইউএভি। ওমান সাগরে মার্কিন যুদ্ধজাহাজগুলোকে নাকানি চুবানি খাইয়ে তাড়িয়ে দেওয়ার ঠিক পরপরই ইরান এবার সরাসরি ইসরায়েলের ওপর এই মারণাস্ত্রের লাইভ ডেমো বা প্রদর্শনীর মাধ্যমে বিশ্বকে তাক লাগিয়ে দিল। তাসের ঘরের মতো ভেঙে পড়ল শত্রু শিবিরের এতদিনের অহংকার। মধ্যপ্রাচ্যের দাবার বোর্ডে ইরান এখন একচ্ছত্র নায়ক, যার প্রতিটি চাল প্রতিপক্ষের বুকে কাঁপন ধরাতে বাধ্য। ওমান সাগর থেকে ইসরায়েল ড্রোনের নতুন দিগন্ত। ইরানের তাসনিম নিউজ এজেন্সির রিপোর্ট অনুযায়ী গত 8 জুন রাতে ইসরায়েলে চালানো বিমান হামলায় ইরান তার সদ্য উন্মোচিত জেট চালিত ড্রোন ব্যবহার করেছে। এটি কোনো পরীক্ষামূলক মহড়া ছিল না, এটি ছিল সরাসরি রণক্ষেত্রে শত্রুকে বধ করার প্রথম সফল বাস্তব প্রয়োগ। এর মাত্র কয়েকদিন আগে ওমান সাগরে মার্কিন রণতরীগুলোর বিরুদ্ধে ইরান তাদের শাহেদ ড্রোন ব্যবহার করেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ভূমি থেকে ভূমিতে আঘাত হানার মিশন। ইরানি কর্মকর্তারা এই নতুন ড্রোনকে বর্ণনা করেছেন এক উচ্চগতির অ্যাটাক ড্রোন হিসেবে। এটি এত দ্রুত লক্ষ্যবস্তুর দিকে ছুটে যায় যে শত্রুর প্রচলিত এয়ার ডিফেন্স সিস্টেম বা রাডারগুলো একে শনাক্ত করার আগেই সব রফাদফা হয়ে যায়। মার্কিন ও ইসরায়েলি নৌবহর এখন আর কোনোভাবেই হিসাব মেলাতে পারছে না যে পরবর্তী আঘাতটি ঠিক কোন দিক থেকে আসবে, কারণ ইরান এখন জল, স্থল আর আকাশ তিন পথেই তাদের আক্রমণের জাল বিছিয়ে দিয়েছে। ত্রিস্তরীয় ক্রুজ ক্ষেপণাস্ত্রের মরণ কামড়। ইরানকে নায়ক বলা হচ্ছে তার রণকৌশলের অনন্য দক্ষতার কারণে। তেহরান তাদের উপকূলীয় প্রতিরক্ষাকে এমন এক ত্রিস্তরীয় ক্রুজ ক্ষেপণাস্ত্র কাঠামোয় সাজিয়েছে যা দিয়ে যে কোনো শক্তিশালী নৌবাহিনীকেও গুড়িয়ে দেওয়া সম্ভব। স্বল্প পাল্লার নাসির ও ঝাঁক আক্রমণ। মাত্র 35 কিলোমিটার পাল্লার এই মিসাইলটি আকারে ছোট হলেও এর কার্যকারিতা মারাত্মক। এটি তৈরি হয়েছে সংকীর্ণ জলসীমায় অত্যন্ত দ্রুতগতির এবং তীব্র লড়াইয়ের জন্য। স্পিডবোট এবং হেলিকপ্টার থেকে একসাথে ডজন ডজন নাসির মিসাইল ছুড়ে স্কোয়ার্ম ট্যাকটিক্স বা ঝাঁক আক্রমণের মাধ্যমে শত্রুর ডিফেন্স সিস্টেমকে সম্পূর্ণ অচল করে দেওয়া যায়। ছোট ও মাঝারি আকৃতির যুদ্ধ জাহাজ ধ্বংস করতে এর জুড়ি নেই। মাঝারি পাল্লার নূর ও কাদির। উপকূল সুরক্ষায় ইরানের প্রথম দেশীয় ক্রুজ মিসাইল হল নূর। 1990-এর দশক থেকে এটি ইরানের উপকূলীয় প্রতিরক্ষার মেরুদণ্ড। সমুদ্র পৃষ্ঠ থেকে মাত্র 5 মিটার উচ্চতা দিয়ে উড়ে যাওয়ার কারণে শত্রুর রাডার একে দেখতেই পায় না। 120 কিলোমিটার পাল্লার এই মিসাইল ফ্রিগেট বা বড় যুদ্ধ জাহাজকে এক আঘাতেই পঙ্গু করে দিতে পারে। দূরপাল্লার কাদির 380 ও আবু মাহদি। ইরানের দূরপাল্লার শক্তি দেখে পশ্চিমা বিশ্বের চোখ এখন কপালে উঠেছে। কাদির 380 ক্ষেপণাস্ত্রের পাল্লা 1000 কিলোমিটারের বেশি, যা পারস্য উপসাগরের সীমানা ছাড়িয়ে অনেক দূরে আঘাত হানতে সক্ষম। মাত্র কয়েক মিনিটে একক অপারেটর দ্বারা এটি উৎক্ষেপণ করা যায়।